ইজি বাংলা প্রথম পত্রের পক্ষ থেকে আমার নাম বলার দরকার নাই, এতক্ষণ যেহেতু পড়ছেন আমার নাম আপনি জানেন, আমি কেন আছি তাও জানেন, সুতরাং আসেন ডিরেক্ট পড়াই যাব। কুমিল্লা বোর্ড 2019-এর একটা বোর্ড প্রশ্ন নিয়ে আলাপ করতেছি। আমরা একটু আগে আরেকটা বোর্ড প্রশ্নে আলাপ করছিলাম কোন টপিকের, উপেক্ষিত শক্তি উদ্বোধন নবম দশম শ্রেণীর জন্য। তো এইবার আমাদের এটা বলতে গেলেন আপনি বলতে পারেন আমাদের এই বইয়ের শেষ সৃজনশীল প্রশ্ন আর কি, নমুনা হিসাবে। তো আপনি দেখেন এখানে কি আলাপ করা হচ্ছে, উদ্দীপকটা ভালো করে বুঝি। দশম শ্রেণীর ক্লাস পার্টির সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল অপরাজিতা নামের নাটকটির দৃশ্যায়ন। দেখেন স্যার, একটা ক্লাস 10-এর একটা ক্লাস পার্টি হয়েছে, সেই ক্লাসের সবচেয়ে আনন্দের বিষয় ছিল অপরাজিতা নামে একটা নাটক, অপরাজিতা নামের নাটকের দৃশ্যায়ন আর কি। পড়া না পারা, দেরিতে আসা, বাড়ির কাজ না করা ইত্যাদি কারণে অপু ছিল ক্লাসের সবার হাসি ঠাট্টার ও বিদ্রুপের পাত্রী। অপু ছিল সবচেয়ে হাসি ঠাট্টার বিদ্রুপের পাত্রী, ভেরি গুড। তার এই দুরবস্থার কারণ খুঁজতে গিয়ে নীলা ম্যাডাম জানতে পারেন তার দুর্বল আর্থসামাজিক ও পারিবারিক অবস্থায় এর জন্য দায়ী। স্যার দেখেন, একটু খেয়াল করেন স্যার, পড়া না পারা, দেরিতে আসা, বাড়ির কাজ না করা ইত্যাদি কারণে অপু ছিল ক্লাসের সবার হাসি ও ঠাট্টার বিদ্রুপের পাত্র আর কি, পাত্রী, সবচেয়ে ফালতু আর কি। আর তার এই দুরবস্থার কারণ খুঁজতে গিয়ে নীলা ম্যাডাম জানতে পারেন তার দুর্বল আর্থসামাজিক অবস্থা পারিবারিক অবস্থার জন্য দায়ী। অপু সবচেয়ে দরিদ্র বলে ওরা সবাই ফান করতো, টিস করতো, যে ফকির নিয়ে আসছে। ক্লিয়ার? আপনি দেখবেন স্যার আমাদের বাঙালি সমাজে একটা গালি আছে স্যার, যে ফকির, এই গরিব এদিকায়। তো এই যে আমরা গরিব তো কোনো গালি না স্যার, তাই না? তো কিন্তু আমরা এটা দেই স্যার, তার কারণ কি, আমরা গরিবদেরকে আসলে গালির পর্যায়েই মনে করি। এইবার দেখেন কি বলছে, তখন তিনি তার প্রতি স্নেহ ভালোবাসা পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তার মধ্যে আত্মবিশ্বাসের বীজ বপন করে সুপ্ত প্রতিভার উন্মেষ ঘটান। একসময় অপুর কণ্ঠে দীপ্ত প্রত্যয় আমিও পারি, আর এভাবেই সফলতার সূর্যটা হাতের মুঠোয় পুরে অপু হয়ে ওঠে অপরাজিতা। ক্লিয়ার স্যার? এই দেখেন অপরাজিতা নাটকের যে দৃশ্যায়ন, সেখানে কি দেখা হচ্ছে স্যার, যে একজন দরিদ্র গরিব ছেলেকে সবাই টিস করে, তুচ্ছ করে, এবং সে নিজেকে আন্ডার কনফিডেন্ট মনে করে, সে কোনো কাজে আগাইতে পারে না। এবং তখন তার ম্যাডাম, তার নাম হচ্ছে স্যার, আমি যদি ভুল না করি, নীলা ম্যাডাম, তিনি কি করেন, তিনি তাকে মোটিভেটেড করেন, তাকে প্রেরণা দেন, মনোবল দেন, যে ভাই চেষ্টা করো, ভাই তুমি পারবা, প্যারা নাই, তুমি গরিব বলে তুমি তুচ্ছ না। এবং সেই চেষ্টার ফলাফল অপু লাস্টে বলতে পারে আমি অপরাজিতা, আমি জীবিত, আমি জিতে আসি। ক্লিয়ার স্যার? বুঝতে পারছেন? এইবার দেখেন ক, আমাদের দেশের 10 আনা শক্তির উপর, আমাদের দেশের 10 আনা শক্তির অধিকারী কারা? আমাদের দেশের 10 আনা শক্তি, তার মধ্যে অধিকারী কারা? কে এটার অধিকার করে স্যার? ক্লিয়ার? আমাদের 10 আনা শক্তির অধিকার কারা স্যার? ছোট লোক সম্প্রদায়। আমি আর বিশাল ব্যাখ্যায় যাব না স্যার, 4টা প্রশ্ন পড়বো, তার আগে আমি উত্তরটা এখানেই দেখা দিই, কয়ের উত্তরটা। তথাকথিত ছোট লোক সম্প্রদায় আমাদের দেশের 10 আনা শক্তির অধিকারী স্যার, যারা গরিব ওরা হচ্ছে 10 আনা শক্তির অধিকারী। বুঝতে পারছেন স্যার? ক্লিয়ার? এইবার আসেন, এটা অনেকবার আমার এই প্রশ্নটা আসছে। 2, আত্মার ধর্ম বলতে কি বোঝানো হয়েছে? স্যার হোয়াট ইজ আত্মার ধর্ম? আমাদের সোউলের যে ধর্ম, মানে কি স্যার, ঈশ্বরের যে ধর্ম, আমাদের সৃষ্টির যে ধর্ম। ঈশ্বর আমারে মানুষ বলে তৈরি করছে, এছাড়া আমার সাথে তেলাপোকার পার্থক্য আছে, কিন্তু আরেকটা মানুষের কোনো পার্থক্য নাই। এটাই আত্মার ধর্ম, এটাই ঈশ্বর জানে। ঈশ্বর এক করেই সবাই বানাইছে, সবাই একই জায়গায় মিশবে, এটাই ঈশ্বরের চাওয়া। ক্লিয়ার স্যার? সেটাই হচ্ছে এখানে আত্মার ধর্ম, আমরা সেটা দেখব। গ, উদ্দীপকের অপু উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে বর্ণিত কাদের প্রতিনিধিত্ব করে? অপুর তো বলছে এই গরিব ফকিন্নি, তাই না স্যার? তাহলে অপু কে স্যার? ছোট লোক সম্পদের প্রতিনিধিত্ব করে। ক্লিয়ার স্যার? সেই একই ব্যাখ্যা, একই বর্ণনা। আপনি 6 নম্বর সৃজনশীলে চলে আসছেন, আমি আশা করি একই বর্ণনা বারবার দিলে আপনি প্রচণ্ড বিরক্ত হবেন, তাই অল্প কথাতেই বলবো স্যার। এবং ঘতে কি বললো, উদ্দীপকের অপুদের অপরাজিতা করে তোলাই উপেক্ষিত শক্তির উদ্বোধন। ক্লিয়ার? উদ্দীপকের যারা অপু, এদেরকে অপরাজিতা করে তোলা, অর্থাৎ সে পরাজিত হবে না, সে লড়াই করে যাবেই। ক্লিয়ার স্যার? এইটা গড়ে তোলাই হচ্ছে এই প্রবন্ধের আসল উদ্দেশ্য, উপেক্ষিত শক্তি করে তোলাই, উপেক্ষিত শক্তির উদ্বোধন বিশ্লেষণ করো। ক্লিয়ার স্যার? করাই হচ্ছে এটার আসল উদ্দেশ্য। তো সেইটাই এখানে বলা হচ্ছে স্যার, বুঝতে পারছেন? এইবার আপনারা দেখেন 6 নম্বর প্রশ্নের 1-এর উত্তর আমরা দিলাম, কি দিলাম স্যার? যে ছোট লোক সম্পদে আমাদের 10 আনা শক্তি নির্ভর করে বসে আছে। ভেরি গুড। খ, কাজী নজরুল ইসলামের উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধ অনুযায়ী আত্মার ধর্ম বলতে মানুষের হিসেবে শ্রদ্ধা করার গুণকে বোঝানো হয়েছে। বর্তমান সমাজ ব্যবস্থায় ধনী দরিদ্র, উঁচু নিচু বা জাত ভেদাভেদ সৃষ্টি করে একদল মানুষ ছোট লোক বলে অবজ্ঞা করা হয়, কিন্তু আত্মার ধর্ম হলো কোনো মানুষকে ঘৃণা বা উপেক্ষা না করা। মিলল স্যার? আল্লাহ যে সবাই এক মনে করে, বা আল্লাহর সৃষ্টি যে সবাই এক, এই জিনিসটাকেই বলা হয় আত্মার ধর্ম, দ্য রিলিজিয়ন অফ স্পিরিট বা রিলিজিয়ন অফ সোল। ক্লিয়ার স্যার? অর্থাৎ এইটাই হচ্ছে আত্মার মূল কথা। মূলত সকল সংকীর্ণতা ন্যারো মাইন্ডেড চিন্তা ভুলে মানুষকে মানুষ হিসেবে ভালোবাসা এবং সামাজিক ভেদাভেদ দূর করে মানবিক আচরণ করাই হলো আত্মার প্রকৃত ধর্ম। তার মানবিক আচরণ তৈরি করে আত্মার মেইন ধর্ম বা মেইন উদ্দেশ্য। ক্লিয়ার স্যার?
বুঝতে পারছেন? খুবই সিম্পল ব্যাপার। এবার গতে চলে যাই। উদ্দীপকের অপু কাদের প্রতিনিধিত্ব করে? সাদা বাংলা কথায় ছোট লোক সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে। দেখেন উদ্দীপকের অপু চরিত্রটি, আমি বেশি লাইন পড়বো না, অল্প একটু দেখবো আর কি। এখানে দেখেন স্যার, আচ্ছা, প্রাবন্ধিক দেখেছেন সমাজের অভিজাত শ্রেণী দীর্ঘদিন ধরে দরিদ্র প্রান্তিক মানুষদেরকে অবজ্ঞা করে এসেছে, যদিও জাতির প্রকৃত শক্তির সিংহভাগ এই উপেক্ষিত জনগোষ্ঠীর মধ্যেই নিহিত। তাদের যথাযথ মর্যাদা সঠিক দিক নির্দেশনা দেওয়া গেলে সমাজ ও রাষ্ট্রীয় জীবনের অগ্রগতি ও সমৃদ্ধি সম্ভব। অন্যদিকে উদ্দীপকে আপনি কি দেখতে পাচ্ছেন যে অপু ছেলেটা ওর খালি টাকা না বলে লোকজনের নিয়ে জোক মারতেছে, ফান করতেছে, তুচ্ছ করতেছে, বক্কর চক্কর করতেছে। এইটা হচ্ছে সমস্যা। ক্লিয়ার স্যার? সমস্যাটা কোথায় স্যার? সমস্যাটা হচ্ছে এইখানে যে ও ঠিক ছোট লোক সম্পদে যে কথাটা প্রবন্ধে বলা আছে যে ওদেরকে আমরা মানুষ বলে মূল্যায়ন করি না, অপু কিন্তু সেই জিনিসটাই অভিজ্ঞতা করতেছে, সেই জিনিসটাইতেই অভিজ্ঞ হচ্ছে, সেটাই সে এক্সপিরিয়েন্স করতেছে। এবং তাকে তার বন্ধুবান্ধব মানুষ মনে করতেছে না বলেই যা না তা আচরণ করতেছে। কবি সাহেব বললেন, বা আমরা বলতে পারি, এই কারণে উদ্দীপকের অপু আর প্রবন্ধের ছোট লোক সম্প্রদায় আসলে একই জাতের প্রতিনিধিত্ব করে। ক্লিয়ার? তারা আসলে একে অন্যে একই জাত। বুঝতে পারছেন স্যার? খুবই চমৎকার, খুবই সিম্পল। আমি খুব বড় ব্যাখ্যা দিচ্ছি না, দুটো লাইন পড়বো স্যার, একটু দেখেন নিচের দিকে। এই দেখেন, অতএব বলা যায় অপু যেমন, ফিনিশিংটা পড়তেছি, অপু যেমন সঠিক সহায়তা পেয়ে নিজের অন্তর্নিহিত শক্তি আবিষ্কার করতে সক্ষম হয়, তেমনি প্রবন্ধে বর্ণিত উপেক্ষিত ছোটলোক সম্প্রদায়ও যথাযথ মর্যাদা ও দিক নির্দেশনা পেলে সমাজ ও রাষ্ট্রে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অর্থাৎ স্যার অপু আর দরিদ্র সম্প্রদায় এক, তার প্রমাণ কি স্যার? কবি যেরকম বলছে দরিদ্রের উন্নয়ন করলে জাতির উন্নয়ন হবে, ঠিক তেমনি অপুর ক্ষেত্রে তাই ঘটছে। অপুরে যখন মোটিভেট করলো তার নীলা ম্যাডাম, তখন কি হলো? অপু কিন্তু কাজের প্রতি আরও আগ্রহ পাইলো, সে কিন্তু নিজের অপরাজিতা বলে ঘোষণা করতে বাধ্য হইল। ক্লিয়ার স্যার? বা ঘোষণা করার কনফিডেন্সটা পাইলো। এই কারণে বলতে পারি স্যার, কি বলতে পারি, অপু এবং প্রবন্ধে যারা ছোট লোক সম্প্রদায় তারা আসলে একে অন্যের প্রতিনিধি। চমৎকার স্যার। এইবার আর কথা না, শেষ প্রশ্ন, সেটা কোথায় ছিল স্যার? ঘতে। এই দেখেন, উদ্দীপকের অপুদের অপরাজিত করে তোলায় উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের মূল বিষয় ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। ক্লিয়ার স্যার? এইবার দেখেন, করে তোলায় উপেক্ষিত শক্তির উদ্বোধনের মূল বিষয় কিভাবে হলো স্যার? প্রবন্ধের মধ্যে নজরুল ইসলাম কি বলছেন স্যার? একটু কি মনে পড়ে? মনে পড়ে সেই রাতের কথা, মনে না পড়লেও চলবে, আগে মনে করেন প্রবন্ধটা মনে পড়ে কিনা। হ্যাঁ স্যার, একটু একটু মনে পড়ে। কি মনে পড়ে? নজরুল ইসলাম বলছে ভাই যে এদের যদি আমরা জাগাইতে পারি তাহলে কি হবে, রাষ্ট্রের যারা ম্যাক্সিমাম অংশ 10%, 10 আনা, 10% না স্যার, 10 আনা বলতে স্যার এখানে 70% বোঝানো হচ্ছে, 16 আনা মানে 100%, তাহলে 10 আনা মানে প্রায় 70% বা 60%-এর উপরে বা আরও বেশি হবে স্যার। ওকে, তো এখন কি বলতে স্যার? 60% হবে আর কি। কবি সাহেব বললো যেহেতু 60% লোক দরিদ্র, সুতরাং ওদের উন্নতি মানে দেশের অর্ধেকের বেশি লোকের উন্নতি সাধন করা। ক্লিয়ার স্যার? সেম ব্যাপারটা কিন্তু উদ্দীপকও দেখানো। নীলা ম্যাডাম কিন্তু সবাইকে বাদ দিয়ে দরিদ্র অপু, যাকে না সবাই জোক মারে, ফান করে, তুচ্ছ করে, ওরেই উনি মোটিভেট করলেন। কারণ উনি জানেন যারা মোটিভেটেড আছে ওদেরকে তেলে মাথায় তেল দিয়ে লাভ নাই স্যার। ক্লিয়ার? ওদের মোটিভেট করে লাভ নাই, বরং যে একা, যে নিঃস্ব, যে কিচ্ছু করতে পারে না, ওরে মোটিভেট করলেই ও এত দূর করে দেখাবে যেটা অন্য কেউ করতে পারে না। তার মানে দেখেন, নীলা ম্যাডামের চিন্তা, উদ্দীপকের নীলা ম্যাডামের চিন্তা এবং আমাদের প্রবন্ধের যে চিন্তা, তা আসলে মিলে মিশে একাকার। দেখেন, তার মানে বলতে পারি যে প্রশ্নটা করা হয়েছিল, আমরা আবার প্রশ্নটা দেখি 1 সেকেন্ডের জন্য, যে করে তোলাই হচ্ছে উপেক্ষিত শক্তির উদ্বোধনদের মূল ভাব আর কি, মানে মূল সুরকে ধারণ করে, সেটাই এখানে বলা হচ্ছে। দেখেন কি বলতেছে, উদ্দীপকের অপুদের অপরাজিত করে তোলাই উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের মূল আহ্বান। উক্তিটি যথার্থ। উদ্দীপকের উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কাজী নজরুল ইসলাম সমাজের অবহেলিত তথাকথিত ছোট লোক সম্প্রদায়ের উন্নয়নের মূল শক্তি হিসেবে গণ্য করেছেন। স্যার একই কথা, আর আগাবো না স্যার, একটু দেখেন নিচের দিকে। এই উপেক্ষিত শক্তিকে বুকে টেনে নিয়ে তাদের আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে পারলে জাতীয় জীবনে উন্নতি সম্ভব, এটা নজরুল ফিল করছেন। আবার স্যার অপুরে সবাই তুচ্ছ করে স্যার। ক্লিয়ার? এবার দেখেন কি বলতেছে, প্রবন্ধের মূল আর উদ্দীপকের ঘটনা এই জায়গাতেই মিল খুঁজে পাওয়া যায়। নজরুল যেমন অবহেলিত মানুষের অধিকার সচেতন করে তুলে তাদের দিয়ে সমৃদ্ধ সমাজ গড়ার স্বপ্ন দেখেছেন, উদ্দীপকেও অপু ঠিক তেমনিভাবে স্নেহ আর সুযোগ পেয়ে নিজের সক্ষমতা প্রমাণ করেছে। চমৎকার। পরিশেষে বলা যায়, অবহেলিত মানুষকে ঘৃণা না করে তাদের বুকে টেনে নেওয়া এবং তাদের কর্মক্ষম করে তোলার যে সাম্যবাদী আহ্বান নজরুলের প্রবন্ধে ধ্বনিত হয়েছে, উদ্দীপকের অপুকে অপরাজিতা
করে তোলা সেই আদর্শেরই প্রতিফলন, অর্থাৎ নজরুল যে চাওয়াটা চাইছিলেন নীলা ম্যাডাম সেটাই করে দেখাইছেন। তার মানে নজরুলের লেখা এবং নীলা ম্যাডামের চিন্তা একই সুরে গাথা, এটা বলা যায় এই উক্তিটি যথার্থ। ক্লিয়ার স্যার? এভাবে লেখা যাবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ লেখা যাবে। এবং আরও কিছু তথ্য আপনারা অ্যাড করে নিয়েন নিজেদের মতো করে। আমার মুখ থেকে তো শুনলেনি, আগের সৃজনশীলে কিছু কথা বলছি, ওগুলো আপনার এর মধ্যে অ্যাড করতে পারবেন। সব মিলায় এই নমুনা উত্তর সাথে মিলায় যদি আপনি অ্যান্সার করতে পারেন, ইনশাল্লাহ উত্তরটা ভালো হবে। যাই হোক, আর কথা না বাড়াই, পরে অনেক টপিক বাকি আছে এগুলো নিয়ে, সেখানে আবার আলাপ হবে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।